নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় মোহাম্মদ ইউনূস কেন নরেন্দ্র মোদীর সঙ্গে হ্যান্ডশেক করতে ব্যাকুল হয়ে উঠেছেন। আপনারা সকলেই জানেন যে আগামী মাসে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন হতে যাচ্ছে এবং সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুজনেরই যাওয়ার কথা। এখনো পর্যন্ত ঠিক আছে যে ভারতের প্রতিনিধিত্ব করবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। মোহাম্মদ ইউনূস থাইল্যান্ডে এই যে বিমস্টেক সম্মেলন হবে তার সাইড লাইনে অর্থাৎ মূল সম্মেলনের বাইরে আলাদা করে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চান। এই মর্মে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রক ভারতের পররাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে, একেবারে লিখিত প্রস্তাব দিয়েছে তারা যে মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান। মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে এর আগেও একবার দেখা করতে চেয়েছিলেন। সেটি হচ্ছে যে গত বছরের সেপ্টেম্বর মাসে যখন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভা হয়, সেখানে মোহাম্মদ ইউনূস প্রথম বাংলাদেশের কর্ণধার হিসেবে সেই অধিবেশনে তিনি যোগ দিয়েছিলেন। সেখানে নরেন্দ্র মোদীও গিয়েছিলেন, কিন্তু দুজনের সময় মেলেনি বলে ভারত সরকার সেই সময়ে দুজনের সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ফলে তখন একবার যে দেখা হওয়ার সুযোগ ছিল সেটা সম্ভব হয়নি। এখন আবার দ্বিতীয়বার ইউনূসের সরকারের তরফ থেকেই ভারত সরকারের কাছে প্রস্তাব এসছে যে মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান। এখন সেপ্টেম্বর 2024 আর এপ্রিল 2025 এই অল্প সময়ের মধ্যে কিন্তু গুণগত বা পরিস্থিতিগত অনেকটা পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কি না, সেপ্টেম্বর মাস 2024 তখন বাংলাদেশ অনেক বেশি উত্তপ্ত ছিল, অনেক বেশি রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তখন ছিল। কিন্তু তা সত্ত্বেও ভারত সরকার কিন্তু এমন নয় যে মুখের ওপরে মোহাম্মদ ইউনূসকে না বলে দিয়েছিল যে না নরেন্দ্র মোদী দেখা করবেন না, এরকম কোনো কথা কিন্তু তখন বলা হয়নি। বরং দুই দেশই এটা মোটামুটি একটা গ্রহণযোগ্য বিষয় হয়েছিল যে আসলে সময় মিলছে না। ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা থেকে চলে আসারও দুদিন পরে মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছন, ফলে দুজনের দেখা হওয়ার এমনিতে কোনো সম্ভাবনা ছিল না। এবারে কিন্তু পরিস্থিতিটা একটু আলাদা। এবারে পরিস্থিতিটা হচ্ছে যে এখনো পর্যন্ত ভারত সরকার মোদী এবং ইউনূসের সাক্ষাতের বিষয়ে এখনো পর্যন্ত রা কারেনি। দেখা করতে চান না নরেন্দ্র মোদী এরকম কথা ভারত সরকার এখনো বলেনি। কিন্তু নরেন্দ্র মোদী এবং ইউনূস তাদের দুজনের সাক্ষাৎ হবে এইরকম নিশ্চয়তাও ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রক থেকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমি যখন এই ভিডিও করছি তার কয়েক ঘন্টা আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রক দিল্লিতে যে সাপ্তাহিক সাংবাদিক বৈঠকটি করে, সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রকে এই প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হবে কিনা। তিনি বলেছেন যে আমার নতুন করে এক্ষুনি কিছু জানানোর নেই। অর্থাৎ আগে যেটা জানিয়েছিল যে কোনো সিদ্ধান্ত হয়নি, এখনো সেটাই ভারত সরকারের তরফে জানানো হচ্ছে যে কোনো সিদ্ধান্ত হয়নি। এখানে হচ্ছে একটু গুণগত ফারাক। অর্থাৎ ইউনূস যে ব্যাকুল হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর সঙ্গে করমর্দন করবেন বলে, হ্যান্ডশেক করবেন বলে, সেই ব্যাপারে দেখা যাচ্ছে যে নয়াদিল্লি ততটা কিন্তু তৎপরতা বা উৎসাহ দেখাচ্ছে না, মুখের উপরে না বলে দিচ্ছে না। কিন্তু কূটনীতিতে কতগুলি বিষয় আছে, মুখে না বলাটাও কূটনীতিতে একটা মস্ত বড় ভাষা। যখন আর মাত্র কয়েকদিন পরেই এই সম্মেলন হতে যাচ্ছে একেবারে এপ্রিলের গোড়ায়, তখন আজকে 21 তারিখ হয়ে গেল, ভারত সরকার সরকারিভাবে বলছে যে আমাদের কিছু জানানো নেই। তখন যেটা বোঝা যায় যে ফাইনালি দুজনের দেখা যদি হয়ও, কিন্তু ভারত সরকারের তরফ থেকে খুব বেশি এই ব্যাপারে তারা খুব উৎসাহ দেখাবে এরকমটা নয়। অর্থাৎ খুব যদি মনে হয় যে আচ্ছা ঠিক আছে অনেক করে বলছে, একবার তাহলে একটু সময় বের করা যাক, একটা সাইড লাইনে কোনো একটা ব্যাংককের কোনো একটা হোটেলে দুজনের দেখা হোক, হয়তো সেটা হবে। কিন্তু ভারত সরকার একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে এই সাক্ষাৎকারের ব্যাপারে ভারত সরকার খুব বেশি আগ্রহী নয়। আমি প্রথমেই আলোচনাটা করি যে ভারত সরকার কেন আগ্রহ দেখাচ্ছে না। তার একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলী। ভারত সরকার বাংলাদেশকে নিয়ে অত্যন্ত চিন্তিত।
এই চিন্তাটা দীর্ঘ সময় ধরে ভারত সরকার পাকিস্তানকে নিয়ে করত, কিন্তু পাকিস্তানকে ভারতের পক্ষে শোধরানো সম্ভব হয়নি। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে, তারপরে পাকিস্তান জঙ্গিবাদ সন্ত্রাসবাদটাকেই ভারতে রপ্তানি করে, অর্থাৎ তারা ভারতে যা পাঠায় সেটা হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং ভারতে একটা অস্থিরতা তৈরি করা, এটাই তাদের কূটনীতির একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে ভারত সরকার জানে যে এটা আমার একটা স্থায়ী ক্ষত চিহ্ন, এখানে আমাকে সবসময় একটা চিকিৎসা চালিয়ে যেতে হবে, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে আমাকে একটা লড়াই সংগ্রাম চালিয়ে যেতেই হবে। এবং পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর 365 দিন 24x7 তারা লড়াই করে, এটাই বাস্তবতা। ভারত সরকার এটা চায় না যে বাংলাদেশের সঙ্গেও পরিস্থিতিটা সেই দিকে গড়িয়ে যাক। ভারত সরকার পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করার জন্য আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তারা দাবি তুলেছে, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এবং আরো আন্তর্জাতিক নানা মঞ্চে তারা এই দাবিটা জানিয়ে আসছে। বাংলাদেশ সম্পর্কে এখনো ভারত সরকার সরকারিভাবে এই কথাটি উচ্চারণ করেনি, যদিও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দিল্লিতে আছেন, তিনি যে অনলাইন ভাষণগুলি দিচ্ছেন তার দলের কর্মীদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, সেখানে তিনি বলছেন যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন। এখন এই জায়গাতে ভারত সরকারের বক্তব্য এবং হাসিনার বক্তব্যের অনেকটা মিল আছে। ভারত সরকারের দুশ্চিন্তার জায়গাটি হচ্ছে, আপনারা সকলেই জানেন, আমি এর আগে অনেকগুলি ভিডিওতে এই বিষয়গুলো আলোচনা করেছি, সেটি হচ্ছে যে ভারত সরকার বলতে চাইছে যে বাংলাদেশে যেভাবে জঙ্গিদের অবাধ গতিবিধি শুরু হয়েছে এবং কারাগার থেকে যেভাবে কয়েকশো জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে অথবা তারা জেলখানা ব্রেক করে বেরিয়ে গেছে এবং তাদের ধরে আবার জেলে পড়ার কোন রকম তৎপরতা দেখা যাচ্ছে না, না বাংলাদেশ পুলিশ না বাংলাদেশ সেনাবাহিনী, এবং এই জঙ্গিদের একটা বড় অংশ মূলত ভারত বিরোধী এবং তারা বিভিন্ন আন্তর্জাতিক যে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে তাদের একটা গভীর যোগাযোগ আছে এবং তাদের হাতে মারাত্মক সমস্ত অস্ত্রশস্ত্র আছে। তার কারণ আপনারা সবাই জানেন যে 5 আগস্ট গত বছরে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে প্রচুর থানা লুট হয়েছে, প্রচুর অস্ত্রাগার লুট হয়েছে, সেই যে সমস্ত অস্ত্রগুলি সেগুলি জঙ্গিদের হাতে আছে এবং ভারত সরকার আশঙ্কা করে যে এইগুলো ভারতের সীমান্তে নানানভাবে ব্যবহার করার চেষ্টা হবে এবং ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে যেভাবে পাকিস্তান কাশ্মীরকে অশান্ত করে রেখেছে, ঠিক একইভাবে বাংলাদেশের ভেতর থেকে জঙ্গিরা ভারতে একইভাবে তারা একটা অপারেশন চালাবে এবং এখানে বর্ডার কিন্তু অনেক বড়, প্রায় 4000 কিলোমিটারের মতো বর্ডার আছে দুই দেশের মধ্যে। স্বভাবতই ভারত সরকার এই গোটা বিষয়টা নিয়ে চিন্তিত। এই কারণেই বাংলাদেশকে একটা বার্তা দিতে চাইছে নয়াদিল্লি, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা বার্তা দিতে চাইছে যে তোমরা যদি না শোধরাও তাহলে বন্ধুত্বের ব্যাপারে আমরা খুব রুটিন এক্সারসাইজের বাইরে আমরা যাব না। আপনারা জানেন সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র একথাও বলেছেন যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু সেই যোগাযোগটা রুটিন, অর্থাৎ ভারতের বিদেশ সচিব যে জানুয়ারিতে গিয়ে গত বছর নভেম্বরে যে গিয়েছিলেন বাংলাদেশে, সেটা একটা রুটিন, বা বাংলাদেশের নদী সংক্রান্ত আলোচনাতে বাংলাদেশের প্রতিনিধিরা ভারতে এসেছিলেন, এগুলি সবই রুটিন বিষয়। এই কথাটি ভারতের পররাষ্ট্র মন্ত্রক এমন একটা সময় বলে যখন মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকারে তিনি খুব বিগলিত হয়ে বলেন যে ভারতের সঙ্গে সম্পর্ক দারুণ এবং যা ভুল বোঝাবুঝি ছিল সেগুলি সব অবসান হয়েছে, দুদেশের মধ্যে বিস্তর যোগাযোগ আছে। যদিও যেটা সবাই বুঝতে পারছিলেন যে মোহাম্মদ ইউনূস তার কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তিনি এইভাবে একটু বাড়িয়ে বাড়িয়ে সম্পর্কের কথা বলেছেন, কিন্তু ভারত সরকার তার গলায় তার সুরে সুর মেলাতে রাজি নয়। ভারত সরকার এই বার্তা দিচ্ছে যে দেখো, যদি বন্ধুত্ব সম্পর্ক সবসময় থাকে, কারণ প্রতিবেশীকে বদলানোর কোনো উপায় নেই, বাংলাদেশ যদি সত্যি জঙ্গি রাষ্ট্র হয়েও যায় তাহলেও বাংলাদেশই থাকবে এবং সে ভারতের প্রতিবেশী থাকবে, ফলে প্রতিবেশীকে বদলানোর তো কোনো সুযোগ নেই। স্বভাবতই ভারত যে বার্তাটা দিতে চাইছে যে সম্পর্ক একটা থাকবে, খাতায় কলমে থাকবে, কিন্তু বন্ধুত্ব যাকে বলে ফ্রেন্ডশিপ, সেটা তোমার সঙ্গে করার মতো অবস্থায় তুমি নেই। আমি তোমার সঙ্গে করমর্দনে খুব বেশি ব্যাকুল নই, আগ্রহী নই, এই কারণে যে তোমার মধ্যে অনেক গোলমাল আছে, সেই গোলমালটা হচ্ছে উগ্রপন্থা। এবং আপনারা জানেন যে তুলসী গাবার্ড, মার্কিন গোয়েন্দা প্রধান, তিনিও কিন্তু এই একই কথা বলেছেন যে বাংলাদেশ নিয়ে যে উদ্বেগের জায়গাটা সেটা হচ্ছে যে সন্ত্রাসবাদ এবং
জঙ্গিপনা এবং ইসলামিক খিলাফত অর্থাৎ যে ইসলামিক শাসন কায়েমের যে চেষ্টা, এই সবগুলি বিষয় কিন্তু ভারত সরকারের উদ্বেগের বা চিন্তার বিষয়। এখন আমি আসি যে কেন মোহাম্মদ ইউনূস তিনি ঘন ঘন নরেন্দ্র মোদীর সঙ্গে হ্যান্ডশেক করতে চাইছেন, অর্থাৎ তার সঙ্গে বৈঠকে বসতে চাইছেন। তার একটা বড় কারণ হচ্ছে যে একদিকে তারা বুঝতে পারছেন যে যত দিন গড়াচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ থাকার কতগুলি বড় বিপদের সম্মুখীন ইউনূস সরকার ইতিমধ্যে হয়েছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে খাদ্য সংকটের যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে ভারত তাদের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। তার কারণ খাদ্য হয়তো পৃথিবীর অনেক জায়গা থেকে আনা যায়। এই মুহূর্তে বাংলাদেশে একটা পাকিস্তান প্রেম জাগরিত হয়েছে, খুব বিগলিত গদগদ চিত্তে অনেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের কথা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য শুরু হয়েছে, সে সমস্ত ছবিও অনেকে পোস্ট করছেন। কিন্তু বাস্তব হচ্ছে পাকিস্তান থেকে খাবারটা আনার জন্য যা খরচ, ভারত থেকে নেওয়ার তার খরচ হচ্ছে প্রায় অর্ধেক। স্বভাবতই যতই আপনি পাকিস্তান প্রেমী হন না কেন, আপনাকে যদি নিত্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হয়, তাহলে ভারতই হচ্ছে আপনার নিকটতম বন্ধু। মোহাম্মদ ইউনূস হয়তো এই বিষয়টি এতদিনে বুঝেছেন। তিনি আরো একটা বিষয় বুঝেছেন, বিশেষ করে তুলসী গাবার্ড যেভাবে প্রকাশ্যে ভারতে দাঁড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো সরাসরি তিনি ইউনূস সরকারের সমালোচনা করেননি, কিন্তু বাংলাদেশের সমস্যা বলে চিহ্নিত করেছেন। সেটা কিন্তু এই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করার যে ডাক সেখানে দেওয়া হয়েছে এবং যে প্রক্রিয়া সেখানে চলছে, এই সমস্ত বিষয় নিয়ে বলেছেন। স্বভাবতই মার্কিন কণ্ঠস্বর ইউনূসের কানে বেজেছে। তুলসী গাবার্ড যা বলছেন তাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা, এবং ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, তুলসী গাবার্ড, এই যে গোটা তিনজনের বক্তব্যের মধ্যে একটা অভিন্ন সুর আছে। সেটি হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিটা যা, সেটা শুধুমাত্র ভারতের উদ্বেগের বিষয় নয়, সেটা আমেরিকারও উদ্বেগের বিষয়। স্বভাবতই তুলসী গাবার্ড সোচ্চার হওয়া, সরব হওয়ার 3 দিনের মাথায় দেখা গেল বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে যে মোহাম্মদ ইউনূস ব্যাংককে, অর্থাৎ তৃতীয় একটি দেশে তিনি দেখা করতে চান নরেন্দ্র মোদীর সঙ্গে। এই যে বিষয়টি আমি যেটা বলছিলাম যে মার্কিন ভীতি, এখন কিন্তু মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন যে তিনি অনেকগুলি ময়দানে খেলার আয়োজন করে ফেলেছেন, যেখানে এত ময়দানে খেলার মতো যোগ্যতা, দক্ষতা এবং লোকবল, শক্তি কোনোটাই তার নেই। ফলে এখন তিনি তার দেশে তার যদি গদি বাঁচাতে হয়, যদি আসন্ন দুর্ভিক্ষের সম্ভাবনা থেকে দেশকে বাঁচাতে হয়, যদি আরো অবনতি না হয় আইন শৃঙ্খলার, এইরকম পরিস্থিতি যদি তাকে রাখতে হয়, তাহলে ভারতের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক তাকে তৈরি করতেই হবে। তিনি অনেক বড় বড় কথা বলে অনেক দূর এগিয়ে গিয়ে এখন তিনি পিছোতে চাইছেন। তিনি বুঝতে পারছেন যে ভারতের মতো এত বিশাল একটি শক্তিধর এবং নিকটতম প্রতিবেশীর সঙ্গে এইভাবে বিবাদ করাটা তার পক্ষে অত্যন্ত নির্বুদ্ধিতার কাজ হয়েছে। ফলে তিনি এখন নিজেকেই শোধরাতে চাইছেন। তিনি এখন ভারতকে বার্তা দিচ্ছেন যে আমরা পাশাপাশি চলতে পারি, আমরা একসঙ্গে থাকতে পারি, আমরা আমাদের দুজনেরই দুজনকে দরকার। এই কথাগুলির মধ্যে ভুল কিছু নেই, কিন্তু এই কথাগুলি কিন্তু কয়েক মাস আগেও বাংলাদেশ সরকারের তরফ থেকে শোনা যায়নি। বরং বাংলাদেশের অভ্যন্তরে যে ভারত বিরোধিতা, সেইটাকে বর্তমান সরকারের তরফ থেকে প্রচ্ছন্ন, কখনো কখনো পরোক্ষে, কখনো কখনো প্রত্যক্ষ সমর্থন, সহযোগিতা আমরা দেখতে পেয়েছি। এবং এই যে ইউনূস সরকার তুলসী গাবার্ডের বক্তব্যকে খারিজ করতে গিয়ে যে শব্দবন্ধগুলি ব্যবহার করেছে, সেটাও কিন্তু এখন ইউনূস সরকার বুঝতে পারছে যে এটা একটা চরম নির্বুদ্ধিতা হয়েছে। এইভাবে তুলসী গাবার্ডের বক্তব্যকে নস্যাৎ করে আসলে তারা আমেরিকারও একটা কুনজরে পড়ে গিয়েছে। তার কারণ যে কথাগুলি তুলসী গাবার্ড বলেছেন সেগুলি কিন্তু বাংলাদেশে তার ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের বলেছি যে কি ধরনের নৃশংস এবং হিংস্র জঙ্গিরা তারা সব ছাড়া পেয়ে গিয়েছে, কিভাবে হিজবুত তাহরির মতো একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন তারা ঢাকায় প্রকাশ্যে সভা করতে পারছে, এবং হেফাজতে ইসলাম এবং আরো অন্যান্য উগ্রবাদী ইসলামিক দলগুলো কিভাবে বাংলাদেশ প্রশাসনকে নানানভাবে চাপ তৈরি করে সিদ্ধান্ত করাচ্ছে। এই গোটা পরিস্থিতিটা এখন মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন যে তিনি একটা জালে জড়িয়ে গিয়েছেন। এই জাল থেকে তাকে যদি বেরোতে হয়, তাহলে ভারতই তার নিকটতম বন্ধু হতে পারে। স্বভাবতই তিনি এখন বাস্তবের মাটিতে পা দিতে দিয়ে তিনি বুঝতে পারছেন যে এটাই তার কাছে করণীয়। তাই প্রায় বলা চলে যে খানিকটা লজ্জার মাথা খেয়ে তিনি এবং তার সরকার এখন সরাসরি চিঠিও পাঠিয়ে দিয়েছে।
ভারত সরকার কি করবে এটা এখনো স্পষ্ট নয়, কারণ দুটো দেশের মধ্যে আমরা সাধারণ নাগরিক আমরা জানি না যে দুটো দেশের প্রকৃত সম্পর্ক, প্রকৃত অবস্থা। এটা পররাষ্ট্র মন্ত্রক যত ভালো জানে, একজন সাধারণ নাগরিক হিসেবে আমার পক্ষে ততটা জানা সম্ভব নয়। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের দুই দেশের মধ্যে একটা গভীর বন্ধুত্বের সম্পর্কই জরুরি, কারণ এবং সেই সম্পর্কটা নাগরিকদের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। স্বভাবতই আমরা নাগরিকেরা মনে করি যে দু দেশের মধ্যে একটা সুসম্পর্ক থাক, কিন্তু নরেন্দ্র মোদী তিনি দেশ চালান, মোহাম্মদ ইউনূস তিনি দেশ চালান, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন, এটাই স্বাভাবিক। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।